আমরা দেখেছি অনেক বিষয় যে তিনি যখনই ছাত্ররা এই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন তখন তিনি দলের সকল নেতাকর্মীকে নির্দেশ দিতেন, যে ওনার নির্দেশ কখনো লন্ডন থেকে নিজে বক্তব্য রাখতেন, কখনো আমাদের মাধ্যমে তিনি দিতেন। আমি গ্রেপ্তার হওয়ার সময় পর্যন্ত এই ছাত্রদের কমপ্লিট শাটডাউন আরও বিভিন্ন কর্মসূচি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রচার করতাম। এবং সত্যিকার অর্থে গণতন্ত্র প্রেমী মানুষ এমন একটি দেশ কল্পনা করে যে দেশটিতে মানব প্রেম থাকবে, সমাজ সেবা থাকবে, এবং যারা রাজনীতি করবে তারা সমাজ সেবার মধ্যে দিয়েই রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলবে। আমাদেরকে সেই প্রেরণা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রেরণা আমাদেরকে দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে যখন তাকিয়ে দেখি কি দেশ তৈরি হয়েছিল, এটি কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল দেশটি। 5ই আগস্টের দিন আশুলিয়াতে 6 জনকে মেরে ফেলে তাদেরকে গাড়িতে তুলে পুড়িয়ে দেওয়া হলো, এবং তার মধ্যে একজন জীবন্ত মানুষ ছিল। শেখ হাসিনার পুলিশ এই কাজ, এই নির্মম, এই নিষ্ঠুর কাজ করেছে। 71-এর এত আত্মদান, 30 লক্ষ মানুষ তারা জীবন দিল। বাংলাদেশে এই ধরনের পুলিশ বাহিনী, এই ধরনের প্রধানমন্ত্রী, এই ধরনের মন্ত্রীরা তৈরি হবে শুধু ক্ষমতায় থাকা এবং টাকা পাচারের জন্য। তারা নিজের দেশের মানুষ, নিজের দেশের বিরোধী দলের বিরোধী কণ্ঠে যে আওয়াজ তুলেছে তাদেরকে মেরে ফেলে তাদেরকে পুড়িয়ে দিতে হবে। কি ভয়াবহ ঘটনা! জীবন্ত মানুষকে পুড়িয়ে দিতে হবে। এই তো হলো পরিস্থিতি তৈরি করেছিল শেখ হাসিনা। আজকে যে আমরা বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো দেখছি, সেখানে আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, যদিও যারা তদন্তে আছেন তারা নানা কারণেই গোপনীয়তা রক্ষা করছেন, কিন্তু তারা বলছেনও যে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। হয়তো বিশেষ কারণে হয়তো নামগুলো এখনো বলছেন না, কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা হয়েছে এটা বলছেন তারা। তার মানে পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে, অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো এই দেশ তো এদেশের মানুষ চায়নি। এই দেশে একটা যুদ্ধের মধ্যে দিয়ে, এবং যে যুদ্ধে এত ক্ষয়ক্ষতি, এত মানুষের প্রাণহানি হয়েছে, সেই দেশের নিজের দেশের সরকার তারা গণতন্ত্র হত্যা করে জোর করে ক্ষমতায় থাকবে বলে নানা ধরনের প্লট তৈরি করেছে। এবং তারা যে বয়ান তৈরি করত, সেই বয়ানগুলোও ছিল পরিকল্পিতভাবে। যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, তারপরে নানা ধরনের কথা, কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, কত কি কথা বলে গোটা দেশটাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ওরা বিভাজন করে রেখে গেছে। পৃথিবীর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশও তার নিজের দেশের স্বার্থে দেশকে শক্তিশালী করে অনেক পরাশক্তির সাথে লড়াই করার হিম্মত তারা রাখে। আর এই দেশের একটি সরকার, যার 5ই আগস্টে পতন হয়েছে, তারা শুধু প্রতিদিন গোটা দেশকে বিভাজন করে শুধু নিজের ক্ষমতাকে কুক্ষিগত রাখার প্রচেষ্টা চালিয়েছে। আজকে একটি সংবাদ পড়ে আমার কাছে একদিকে যেমন বেদনার্ত হয়েছে, অন্যদিকে আশাবাদও জেগে উঠেছে যে অনেক পুলিশ কর্মকর্তাকে গুম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, তার মধ্যে অনেকেই অস্বীকার করেছে, এবং যারা অস্বীকার করেছে তাদের নাম সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এবং প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেখান থেকে এই ধরনের নথিও পাওয়া গেছে। আর যারা রাজি হয়েছেন তারা তো করেছেন। শেখ হাসিনার আস্থাভাজন, শেখ হাসিনার নৈকট্য লাভের জন্য তারা কাজ করেছেন।
তার মধ্যে ওরই মধ্যেও কিছু কিছু মানুষ, কিছু কিছু পুলিশ অফিসার তারা অস্বীকার করেছেন। তাদেরকে পুরস্কৃত করা উচিত ডিপার্টমেন্টাল ভাবে, যে তারা ওরই মধ্যে শেখ হাসিনার ওই হিংস্রতার মধ্যেও তারা গুম করতে অস্বীকার করেছেন এদেশে। তাহলে এ ধরনের কিছু মানুষও ছিল ওই ভয়াবহ ফ্যাসিজমের চক্রের মধ্যে, কিছু মানুষ কমপক্ষে অস্বীকার করেছে, এবং যারা অস্বীকার করেছে তাদের নামধাম সহ, তার চাকরির পদ সহ সেটা প্রধানমন্ত্রীকে জানানো হতো। অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত হবে, তার চাকরির প্রমোশন হবে না এবং তাকে চাকরিচ্যুত করা হবে। এই কারণেই তো পাঠানো হয়েছে। প্রতিদিন আমরা এই ঘটনাগুলো আমরা জানতে পারছি। আমি সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদও জানাই যে সমস্ত ঘটনা মানুষ আমরা যতটুকু জেনেছি তাতেই তো আমাদের রক্ত হিম হয়ে যায়। আমরা যতটুকু ঘটনার শিকার হয়েছি, ৩৫ দিন একজন দেশের রাজনীতিবিদ হিসাবে রিমান্ডে থাকতে হয়েছে চোর, ডাকাত, মাদকসেবী তাদের সাথে। ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে জাতীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছি, হাইকোর্টের সনদপ্রাপ্ত অ্যাডভোকেট। আমাদেরকে জীবনযাপন করতে হয়েছে, আমাদেরকে ফেলে রাখা হয়েছে মাদকসেবী, খুনি, ডাকাত, চোর এদের সাথে। ৩৫ দিন রিমান্ড একবারে, সেটা হচ্ছে একবার একটা ঘটনা। এরপরে তো আবার কত লাস্ট জুলাই আগস্টের আন্দোলনে 19 জুলাই, এই যে রাশেদ এখানে আছে সাংবাদিক, সে জানে যে কিভাবে টেনে হিসড়ে, সাইদও আছে, সাইদ ছিল, কিভাবে টেনে হিসড়ে আপনার ডিবি তুলে নিয়ে গেল। রমনা পুলিশ নিয়ে যেতে চাচ্ছিল, ওদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে গাড়িতে তুললো হচ্ছে ডিবি পুলিশ। তার প্রত্যক্ষ প্রমাণ ওরা তো জানে। তো এই পরিস্থিতি অতিক্রম করে আমরা এসেছি। তো সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো উদ্যোগ নিয়েছেন, বিডিআর পিলখানায় এখন নতুন করে যে তদন্ত করে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, এগুলোর প্রত্যেকটির বিচার হওয়া উচিত। যারা ওরই মধ্যেও অন্যায় কাজ করেনি, অস্বীকার করেছে, তাদেরকে পুরস্কৃত করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারকে এটা অনুরোধ করব। এবং আরেকটি অনুরোধ হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত নানাভাবে নানা কারণে প্রায় 177 জন মানুষের হত্যাকাণ্ড ঘটেছে। যারাই ঘটাক, তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, সরকারের উচিত ছিল, সরকার আইন শৃঙ্খলা দেখবে, কোনো পার্টির রং দেখবে না। কে ক্ষমতাশালী ব্যক্তি, কে ক্ষমতাশালী নয়, কে ধনী, কে নির্ধন, এটা বিবেচনা করবে না। করবে কে অপরাধ করছে, সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় বিচার করবে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ এই আইনের শাসনটুকু প্রত্যাশা করে। আপনারা তো দৃষ্টান্ত রেখে যাবেন, নির্বাচিত সরকার আপনাদের ভালো দৃষ্টান্তগুলো নিশ্চয়ই তারা অনুসরণ করে তারা আরও ভালো কিছু করার চেষ্টা করবে। কেন এই সময় এত খুন জখম হবে, কেন এত ডাকাতি, চুরি, হত্যাকাণ্ড ঘটবে, এইটা অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি তৎপর হওয়া দরকার। বলা হচ্ছে যে পুলিশের মধ্যে এখনো আস্থা ফিরে আসেনি। কেন আসবে না? পুলিশ তো আরও বেশি, যারা অন্যায় করেনি, যারা কোনো ধরনের দুষ্কর্মের সাথে জড়িত ছিল না, তারা তো আরও ভালো মতো ড্রাইভ দিয়ে তারা কাজ করবে। কারণ শেখ হাসিনার আমলের পুলিশ ছিল, সে পুলিশকে তো লেলিয়ে দেওয়া হতো বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। হাইকোর্ট থেকে জামিন পাচ্ছে, জেল গেট থেকে বেরিয়ে আবার গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠাচ্ছে। এবং এই জন্য আমাদের নেতাকর্মীর কাছ থেকে যে কত টাকা পয়সা নিয়েছে, তাহলে কি সেই পুলিশই কি হওয়া উচিত হবে? সেটা তো হওয়া উচিত হবে না। পুলিশ আইনসঙ্গতভাবে কাজ করবে, আইনের বাইরে কোনো কাজ করবে না। এবং দমনের জন্য, দুষ্কৃতিকারী দমনের জন্য যে সমস্ত ক্ষমতা তাদের দেওয়া আছে আইনসঙ্গতভাবে,
ফৌজদারি আইনে, ঠিক সেইভাবে তারা কাজ করবেন দ্রুত গতিতে, ক্ষিপ্রতার সাথে। তাহলে তো সমাজে শান্তি স্থিতি ফিরে আসবে, দুর্বৃত্তরা এলাকা ছেড়ে চলে যাবে, না হলে আইনের আওতায় তারা কারাগারে থাকবে। এটাই তো নিয়ম হওয়া উচিত। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন। আমি আশা করব যে আমরা বিএনপি পরিবারের যারা কাজ করছেন দিনরাত নিরন্তর, তারা তাদের এই সমাজসেবামূলক কাজ, কারণ আপনারা জানেন যে তাদেরকে করে যেতেই হবে। এই যে এতজন মানুষ, 1415 জন শিশু থেকে শুরু করে তরুণ, কিশোর, প্রৌঢ়, কেউ বাদ যায়নি শেখ হাসিনার পেটুয়া বাহিনী, শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা তাদের প্রাণহানি মানে ঘটেছে, তারা শাহাদাত বরণ করেছেন। তো সুতরাং তাদের পাশে থাকতেই হবে। জাতীয়তাবাদী শক্তির একটি অর্গান হিসাবে একটি সমাজসেবী সংগঠন থাকতে হবে। এবং 20,000-এর অধিক নেতাকর্মী আপনার আহত হয়েছে, অনেকেই এখনও হাসপাতালে কাতরাচ্ছে, ওদেরকে আমি দেখে এসেছিলাম হাসপাতালে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী, আমরা ক্ষমতায় নেই, কিন্তু বিএনপি শুরু থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে প্রাণপণ চেষ্টা করে আমরা আমাদের মানে আহত এবং নিহত পরিবারের পাশে থেকেছি এবং এখনও থাকার চেষ্টা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা বিএনপি পরিবারের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমাদের দলীয় বক্তব্য, আমাদের বক্তব্য সুস্পষ্ট। প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যে সরকার তো হয় নির্বাচিত সরকার, তো সেই সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে কিনা। যারা নির্বাচিত হবেন তারাই দেখাবেন যে নির্বাচন সুষ্ঠু হতে পারে। তো সুতরাং এটা আগে পরের বিষয় না। মানুষের প্রত্যাশা, মানুষ 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট। ধন্যবাদ। না